হয় তাহলে টাকা পয়সা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি যা কোট করি সেই কোটই করবি, আমায় 50% দিবি, বাদ বাকি তোর। অত লোক দেখাতে হবে না দাদা, তুমি যখন বলেছো কাজটা ঠিক হয়ে যাবে। না, তোকে তো আগেও বলেছিলাম, আগের বার তুই পারিসনি। তো দয়া করে এবার তুই সামনে থাকিস না প্লিজ। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাকে দেখলেই তো চিনে যাবে, আমি যাচ্ছি না। প্ল্যানটা কি ভেবেছিস সেটা বল। শোনো, প্ল্যানটা এরকম হচ্ছে যে আমার কিছু ছেলে আছে, ঠিক আছে? তার মধ্যে আমি দুজনকে পাঠাচ্ছি, ওরা গিয়ে ম্যাডামকে তুলবে, ঠিক আছে, গাড়িতে, এবং রিকোয়েস্ট করবে যে বড় রাস্তা অব্দি যাতে এগিয়ে দেয়। শোনো, কিন্তু প্রচন্ড টেটিয়া, মানে গাড়িতে অন্য কাউকে ওঠাতে নাও পারে। আরে ওটা নিয়ে কোনো চাপ হবে না, আমাদের গাড়িতেই আসছে, বুঝলে তো? আর অর্গানাইজারে দুটো ছেলে থাকতেই পারে গাড়িতে। ওসব আমি জানি না, মোদ্দা কথা হচ্ছে কোনো ব্লান্ডার করবি না। ফোনটা সবসময় আমার কাছে আছে, আমি জানাবি কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সব খবর জানাবো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা যাকে, শোনো, প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? ওরা এক্ষুনি বেরোবে, তোমার ফোনটা এসছে বলে আমি একটু এগিয়ে এলাম। আচ্ছা, যে ফ্ল্যাটে রাখতে বলেছিলাম ওই ফ্ল্যাটেই রাখছিস তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যে ফ্ল্যাটে বলেছো সেই ফ্ল্যাটেই রাখছি রে বাবা। 24 ঘন্টা ওকে পাহাড়ের মধ্যে রাখবে, ওই জন্য কোথাও না বেরোতে পারে। দেখো, সেটা আর কতদিন সম্ভব হবে বলো তো? আশেপাশে লোকজন আছে তো, প্রতিবেশী তো আছে, তারা তো সন্দেহ করবে নাকি? অন্তত আজকের রাতটা বা ধর কালকের দিনটাও। দেখো, 2-3 দিন নিয়ে কিছু ভেবো না, 2-3 দিনে কোনো চাপ হবে না, কিন্তু চাপটা হবে তারপরে। দেখো, ফিরছে না বলে বাড়ির লোকজন পুলিশে ফোন করবে, পুলিশ তো খোঁজ খবর করবেই, তখনই কিন্তু চাপটা হবে। থানা পুলিশ নিয়ে ভাবতে হবে না, ওটা আমি বুঝে নেব। তুই চেষ্টা চালিয়ে যা যেন 2 দিন তুই নির্বিঘ্নে ওকে রাখতে পারিস ওখানে। দেখো, 2 দিন তো ওটা নিয়ে কোনো চাপই হবে না, আজকে রাত্রিটা তো হয়ে গেল, আর একটা রাত মোটে। শোন, ইনকেস যদি খুব বাড়াবাড়ি হয়, কালকের রাতেরও দরকার নেই, মেনলি আজকের রাতটা ওর বাড়ির বাইরে থাকা দরকার। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পেরেছি, একটা রাত বাইরে কাটাবে, তাই তো? হ্যাঁ, আর এবার ওর বানানো গল্প আর কেউ বিশ্বাস করবে না, সেটা হচ্ছে আসল কথা। যাই হোক, ওকে টাকাটা দিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, টাকা সব দিয়ে দিয়েছি আমি। আর দেখিস তোদের ছেলেরা যেন টাকাটা লুটপাট না করে, টাকাটা যেন ওর কাছেই থাকে বাড়ি ফেরা পর্যন্ত। বাবু, ওটা নিয়ে টেনশন করো না, আর ওগুলো নিয়ে তোমার ভাবতেও হবে না। মন দিয়ে শোন কি বলছি, কাজটা যদি ঠিকঠাক হয় তাহলে তোর কিন্তু হিললে হয়ে যাবে। কারণ আগামী 6টার সময় আমি তোর সাথে করব, যেখানে তুই আমার পুরো টাকা কোট করবি, কিন্তু আমি 50% নেব, 50% তোর, বুঝলি? আরে দাদা, তোমার হাত হলো ভগবানের হাত, তোমার হাত যদি আমার মাথায় পড়ে আমার হিললে হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ শোনো দাদা, হ্যালো, উনি বেরোচ্ছেন, ঠিক আছে? এখন আর কথা বলে যাবেন, আমি বেরোচ্ছি, ঠিক আছে? সব তোমার ডিটেলস যাবো, ঠিক আছে? ওকে ওকে, রাখ। ওকে। এক মিনিট, আপনারা কারা? আমরা বড় রাস্তায় নেমে যাব ম্যাডাম। মানে আমার সাথে যাওয়ার জন্য কি? কিন্তু আমার কোনো প্রয়োজন নেই, মানে ড্রাইভার তো আছে, আমি চলে যাব, আমার কোনো অসুবিধা হবে না। না না, আমরা আপনার কাছ থেকে একটু লিফট নেব, মানে আমাদের একটু বড় রাস্তায় যাওয়ার দরকার আছে, আর তো কোনো গাড়ি নেই, তো যদি একটু উপকার করে দেন না, কাইন্ডলি যদি একটু ছেড়ে দেন আমাদের। দেখুন, একটা কথা বলছি, মানে আমি অন্য কারোর সঙ্গে গাড়িতে ট্রাভেল করতে একদমই কমফোর্টেবল নই, মানে আপনারা একটু নিজেদের ব্যবস্থাটা নিজেরা করে নিন, তাহলে ভালো হয়। দেখুন ম্যাম, আমাদের আর কোনো উপায় নেই, উপায় থাকলে আপনাকে রিকোয়েস্ট করতাম না, প্লিজ রিকোয়েস্ট করছি একটু দিস পরে। দেখুন ম্যাডাম, আপনি পিছনে বসুন রিল্যাক্সে, একজন সামনে বসবে, আমি পিছনে জাস্ট এইটুকু সামনে বড় রাস্তায় আমরা নেমে যাব, একটু দয়া করে যদি একটু উপকারটা করে দেন, আমরা একটা দরকারি কাজে যাওয়ার ছিল, অলরেডি আমরা লেট হয়ে গেছি, প্লিজ। আপনারা নিজেদের ব্যবস্থা কেন যে নিজেরা করেন না? একটা গাড়ি ছিল স্যার, ওই আরেকজন আর্টিস্টকে আনতে নিয়ে গেছে, বুঝতেই পারছেন আমাদের ছোট সংগঠন, গাড়ি আমাদের সবই ভাড়া নেওয়া, নিজেদের তো গাড়ি নেই ম্যাডাম। ঠিক আছে, এখন সময় নষ্ট হচ্ছে, আপনারা উঠুন, আমার তাড়া আছে। আচ্ছা, বড় রাস্তাটা আসতে এত টাইম লাগছে কেন? আসার সময় তো এত সময় লাগেনি। এই সামনে এসে গেছে ম্যাডাম, আর একটু দেরি লাগবে। হ্যাঁ,
কিন্তু এতটা অন্ধকার খুটখুটে কেউ নেই, কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার নতুন ঠিকানা। মানে ছটফট করবেন না ম্যাডাম, ছটফট করবেন না, কোনো উপায় নেই, এখন আপনি আমাদের হাতে। তার মানেটা কি? কোথায় নিয়ে যাচ্ছেন? দেখুন দাদা, আমার স্বামী ভীষণ অসুস্থ, আমাকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। আমি প্রোগ্রামটা করেছি টাকার জন্য, টাকা নিয়ে গেলে ওর ট্রিটমেন্ট হবে। আপনি বোঝার চেষ্টা করুন, আমার জন্য অপেক্ষা করছে। আমরাও তো আপনার জন্য অপেক্ষা করেছি এতদিন, তাড়াতাড়ি চলো। ও না না, দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও, গাড়িটা দাঁড় করাও। এই পিছনে তার মানে পেছনে আপনি উঠছেন কেন এখানে? অদ্ভুত তো। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে সেটা বলছেন। চলো। দেখুন আমার গাড়িটা জোরে চালাও। আমার গাড়ির কোনো প্রয়োজন নেই, আমাকে এখানে নামিয়ে দিন, আমি চলে যেতে পারবো। প্লিজ আমাকে নামিয়ে দিন। তাই বললে কি হয় ম্যাডাম? আপনি এখন আমার দায়িত্বে আছেন, এমনিতে আপনাকে ছেড়ে দিতে পারি। গাড়িটা জোরে চালাও। কোথায় যাচ্ছেন? কোথায় এটা? আমি তো কিছুই চিনতে পারছি না, বুঝতে পারছি না। দাদা আমি বলছি আপনি গাড়িটা থামান, থামান। আসবো? এসো। কি ব্যাপার মধুপর্ণা, তোমায় দুদিন দেখিনি, কি হয়েছে? কাজ ছিল না তাই আসেনি। ও আচ্ছা, বসো। সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? আমার তো কিছু হওয়ার কথা না নীলাঞ্জনদা, আমার আবার কি হবে? প্লিজ এই অবান্তর প্রশ্ন আমাকে আর করবেন না। এনিওয়ে, আপনি ভালো আছেন তো? না। না মানে? না মানে না, ভালো নেই আমি। কিন্তু কেন? মানে আপনার তো ভালো থাকারই কথা, নিজের ভালো থাকার পথ তো আপনি নিজেই বেছে নিয়েছেন। মধুপর্ণা প্লিজ, শুধু শুধু আমাকে দোষী করো না। ভালো থাকার পথ আমি বেছে নিইনি, তুমি আমাকে বাধ্য করেছিলে সেই পথ বেছে নিতে। নীলাঞ্জনদা প্লিজ, আপনি নিজের মনে অন্তত স্বীকার করুন, সেদিন দিদিভাইকে দেখার পর আপনি দিদিভাইকেই নিজের জীবনে ফিরে পেতে চেয়েছিলেন, আমাকে নয়। আর আমি সেদিন সেটা বুঝতে পেরেছিলাম বলেই চলে গিয়েছিলাম। আমি যদি বুঝতাম যে আপনি আমার দিদিভাইকে নয় আমাকেই চান, তাহলে আমি কখনো যেতাম না। বাহ, সব দোষ এখন আমার, তাই তো? এটা তো দোষ গুণের ব্যাপার নয়। দেখো মধুপর্ণা, আজ আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই। অনেক বছর আগে তোমার দিদিকে আমি যখন ছেড়ে গিয়েছিলাম, মানে যখন আমাদের মধ্যে যোগাযোগটা একেবারে চলে গেল, তখন যে মন, যে অনুভূতি ছিল আমার, আজকে তা আর নেই। আমার সব থেকে বড় মূর্খামি কি হয়েছিল জানো? আমি ভেবেছিলাম সব একই রকম আছে। না, তা হয় না। সবকিছু আগের মতো ওভাবে ফিরে পাওয়া যায় না। ইনফ্যাক্ট তোমার দিদিরও তাই, সেও আর আগের মতো নেই, তার অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের এই চেঞ্জটা আমাদের দুজনের কেউই আমরা বুঝতে পারিনি। এটা আমাদের সব থেকে বড় ভুল হয়েছিল। এখন বুঝতে পেরেছেন বলছেন? নিশ্চয়ই। তারপর ভাবছি অনেক কিছু। তাই নাকি? যেমন? কি করবে শুনে? আমার একার ভাবনার তো কোনো দাম নেই,
না, আমি একা ভেবে কি হবে যদি তুমি আমার সেই ভাবনার সঙ্গে না থাকো? নীলাঞ্জন দা, আমি তো আপনার কোনো ভাবনার সঙ্গে আর জড়িয়ে থাকতে পারবো না। আপনি আমার কাছে এখন শুধুমাত্র একজন পরপুরুষ, একজন বিবাহিত পুরুষ। সেই না, এ কথা বলে তুমি আমাকে দূরে সরিয়ে রাখতেই পারো, তোমার অধিকার আছে। তবে এটাও আমি জানি যে আমার মনে তোমার জায়গাটা ঠিক কতখানি। কিন্তু তোমার মনে আমার জায়গাটা কতখানি বিশ্বাস করো সেটা এখন আমি জানি না। জানতে চেয়েছেন কখনো? চেয়েছি, যখন জানতে চেয়েছি তখন জানতে পেরেছি। আজকেও জানতে চাই, কিন্তু আজ তুমি ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছ। আমার বার্থডে সেলিব্রেট করতে এসে আমার দিদিভাই আমাকে জ্ঞান দিয়ে যাবে, আমায় শাসন করবে, আমাকে অপমান করবে, আর তারপরেও আমি আপনার সঙ্গে ঘুরঘুর করব, এতটা আত্মসম্মান জ্ঞানহীন আমি অন্তত নই। সেটা আপনার বোঝা উচিত ছিল। তোমার দিদি অন্যায় করেছে, যা করেছে ঠিক করেনি। আমি যদি জানতাম গুণাক্ষর উঠে পেতাম এটা করবে, তুমি বিশ্বাস করো আমি ওকে আনতাম না। আমার দিদিভাই যে আমাকে ফুলমালা দিয়ে বরণ করবে না সেটা তো আপনি জানতেন, কিন্তু তা সত্ত্বেও আপনি দিদিভাইকে মানে আপনার বউকে আপনি সঙ্গে এনেছিলেন। ও জেদ ধরেছিল, বলেছিল আসবে, বলেছিল আমার বোন আগে আমার তারপর তোমার। আমার বোনকে তুমি উইশ করতে যেতে পারো আর আমি যেতে পারবো না, তাই ওকে আনতে বাধ্য হয়েছিলাম। ওটা ওর অজুহাত ছিল। তখন তো সেটা বুঝতে পারিনি, তবে ভালোই হয়েছে, তোমার দিদি পরে নিজেই বুঝিয়ে দিয়েছে ও কেন সেদিন ওখানে এসেছিল। আসলে তা নয়, ও নিজের সংসার বাঁচাতে এসেছিল। শুনুন নীলাঞ্জন দা, ও যদি একবার আমাকে মন খুলে সবটা বলতো, আমার কাছে একবার যদি ও সারেন্ডার করতো, ও যদি তোমাকে আমার কাছ থেকে চেয়ে নিত, আমি দিয়ে দিতাম, বিশ্বাস করো, আমি ফিরিয়ে দিতাম। কিন্তু ও অকৃতজ্ঞ, বেঈমান। আমি আমার জীবনের সর্বস্ব ওকে দিয়ে দিলাম, আর তারপরেও আমাকে কিভাবে অপমান করে চলেছে। আর তাই আমি ঠিক করেছি। কে ঠিক করেছো? আমি ওকে কোনোদিনও শান্তি দেব না। তুমি তোমার নিজের শান্তির কথা ভাবছো না কেন মধুপর্ণা? মানে কিভাবে ভাববো? আমার শান্তি তো সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। দেখো, যদি কারণটা আমি হই তবে আমি তোমাকে সেই শান্তি ফিরিয়ে দিতে পারি। তুমি কিন্তু আবার আমাকে লোভ দেখাচ্ছ। না, বিশ্বাস করো লোভ দেখাচ্ছি না। আমি তো বললাম তোমায়, তোমার যে দিদিকে আমি চিনতাম সে দিদি আজকে আর নেই। হ্যাঁ, অনেক পাল্টে গেছে সে, আমিও পাল্টে গেছি, আমার অনেক পরিবর্তন হয়েছে। আমিও আর কত বছর আগে নীলাঞ্জন নেই, এটা সত্যি। তাই আমাকে গ্রহণ করতে তোমার দিদির অসুবিধা হচ্ছে, বাট ইটস তো ফ্যাক্ট। পাল্টে গেছি আমি, পরিবর্তন হয়েছে আমারও, সেটা নিয়ে আজকে আমি। আমার পক্ষে আর কোনোদিনই অত বছর আগের মানুষটা হওয়া সম্ভব নয়, ঠিক যেমন তোমার দিদির পক্ষেও সম্ভব নয়। তবে কেন আমরা নতুন করে ভাববো না বলো? কেন না? আমি তোমার দিদির প্রতি দায়িত্ব কর্তব্য সব পালন করবো, কোনো কিছু অবহেলা করবো না। তারপরে আমাদের নিজেদের সুখে থাকার অধিকার আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে নাটকে, কেউ না। আর একটা কথা, আমার সঙ্গে থেকে তোমার দিদি কোনোদিন সুখী হতে পারবে না। কেন জানো? ও খুব ভালো করে জেনে গেছে ওর আর আমার মাঝখানে
আরেকজন মানুষ আছে, আর তার থাকাটা যেমন তেমন থাকা নয়, খুব জোরালো, খুব স্পষ্ট তার থাকা। ও কিন্তু তোমাকে ডিভোর্স দেবে না। বুঝিয়ে বলবো। আমি জানি ও কেউ দেবে না। আমি তো বললাম সেই দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। নীলাঞ্জনদা, আমিও আর পারছি না এই ভাঙা মন নিয়ে থাকতে। আমি অন্যান্য জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছি, আমি চেষ্টা করছি দূরে কোথাও চলে যেতে। কি হবে বলো তো? নিজের দিদিভাইয়ের সংসার ভেঙে আমার কি লাভ হবে? বাড়ির সকলে মিলে আমায় অ্যাকিউজ করবে, দিদিভাইটা সারা জীবন ধরে আমাকে অভিশাপ দিয়ে যাবে। এই এত লোকের এত অভিশাপ নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে পারবো না নীলাঞ্জনদা। আর তারপর আমাদের বাড়ির অবস্থা এখন খুব একটা ভালো নয় নীলাঞ্জনদা। একটা প্রচণ্ড টার্ময়েলের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, তুমি জানো নিশ্চয়ই। আমার দাদা ভাইয়ের টার্মিনাল ডিজিজ, সব মিলে খুব ঘেটে আছি নীলাঞ্জনদা, খুব ঘেটে আছি। জানি, সব জানি, সব বুঝতে পারছি, কিন্তু তারপরেও জীবন তো থেমে থাকে না, তোমার জীবনও থেমে থাকবে না। তাকে জোর করে আটকাতে চাইলে তার ফল ভালো হয় না। জীবনকে তার মতো বইতে দিতে হয়, কখনো কখনো তার দাবি মেনে নিতে হয়। শোনো, তিনটে মানুষের জীবনে অসুখ এনে কোনো লাভ নেই। আমি তোমাকে বলছি, আমি ত্রিকর্ণার সঙ্গে কথা বলবো। তোমার কি মনে হচ্ছে বলো তো? দিদিভাই এত সহজে তোমাকে ছেড়ে দেবে? আমার ধারণা, ভালো করে বুঝিয়ে বললে হয়তো বুঝবে। তাহলে এভাবে থাকলে কি হয় জানো, একটা সময়ের পর একে অপরের জন্য মানে কারোর মধ্যে আর কোনো ফিলিং বেঁচে থাকে না। আমার মনে হয় সেটা হওয়ার থেকে তার আগেই আমাদের আলাদা হয়ে যাওয়াটা বেটার। কিন্তু তোমায় একটা কথা দিতে হবে, আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যাবে না। তুমি আগে অনেকবার আমার কথার অবাধ্য হয়েছ, কথা দাও এখন থেকে তুমি আমার কথা শুনবে। এটা তোমার কাছে আমার দাবি বলতে পারো। আমার দাবি কে মেনেছে নীলাঞ্জনদা, যে আমি আজ তোমার দাবি মানব? বেটার লেট দ্যান নেভার। আমি আজ তোমার সমস্ত দাবি মেনে নিতে রাজি আছি। হ্যাঁ, এটা ঠিক, সেদিন তোমার দিদিকে দেখে আমি আমার পুরনো কমিটমেন্টের জায়গা থেকে সরে আসতে পারিনি। কিন্তু তোমার দিদির আমার প্রতি কোনো কমিটমেন্ট ছিল না, সে কিন্তু আমাকে ছেড়ে বিয়ে করেছিল। তবে এরপরেও তোমার দিদির জন্য আমার একটা উদার মন ছিল, মধুপর্ণা, ভালোবাসা ছিল, এটা সত্যি। তবে মজার কথা হলে এই, তোর সঙ্গে বিয়েটা না হলে বুঝতে পারতাম না যে এই ভালোবাসা, যেটা ভালোবাসা বলে ভাবতাম, সেটা আসলে একটা ভালোবাসার ধারণা ছিল মাত্র। সেই ভালোবাসাটা আসলে নিজেকে ভুলিয়ে রাখার একটা উপায় মাত্র। সত্যি কথা হলো, ভেতরে ভেতরে ভালোবাসাটা অনেক আগেই মরে গিয়েছিল। তা না হলে তুমি আমার জীবনে আসতে পারতে না মধুপর্ণা। আমি তোমাকে আসতে দিয়েছিলাম, তাই তুমি আসতে পেরেছ। আমি ভালোবেসেই তোমাকে গ্রহণ করেছিলাম। কি জানো, আমার আগের জীবনের যে ভালোবাসা, তার সঙ্গে আজকের এই যে ভালোবাসা, তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, তার অনেক পার্থক্য। সেদিনের ভালোবাসা অনেক অপরিণত ছিল, আজকের ভালোবাসা অনেক পরিণত, অনেক ম্যাচিওরড। আর এই জন্য সেদিনের ভালোবাসা হারিয়ে যাওয়াতে আমি একটা সম্পূর্ণ নিজেকে হারিয়ে ফেলে একটা বোহেমিয়ান জীবন যাপন করছিলাম। কিন্তু আজ যদি আবার আমার ভালোবাসা আমার কাছ থেকে চলে যায়, আমি অনেক বেশি শান্ত, অনেক বেশি স্থির থাকতে পারবো। তুমি আমার সঙ্গে না থাকলেও সারা জীবনে আমি তোমাকে নিয়ে বাঁচবো মধুপর্ণা, বাঁচতে পারবো। কারণ এই ভালোবাসার জোর অনেক বেশি, অনেক বেশি মজবুতই ভালোবাসা। আমি তোমায় শুধু এই কথাটাই বলতে চাইছিলাম।
কিন্তু কিন্তু নীলাঞ্জনদা এত লোকের এত অভিশাপ নিয়ে এত লোকের চোখ রাঙানো নিয়ে আমি বুঝতে পারছি না। তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমার বাড়ির লোক আমার সঙ্গে আর কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না। কিছুদিন হবে, ঠিক, তারা সম্পর্ক রাখবে না কিছুদিন। তবে তুমি দেখো, কিছুদিন পর তারাও বুঝতে পারবে এইটাই সঠিক সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, তবে এটা ঠিক যে শ্রীপর্ণ বাড়িতে ফিরে গেলে তোমার ওই বাড়িতে থাকা একটু কঠিন হবে, খুব অস্বস্তিকর হবে, সেটা ঠিক। কিন্তু আমি তো তোমায় বলেছি আমি তোমার দিদিকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করব না, তার প্রতি সব দায়িত্ব সব কর্তব্য করব আমি। ও যাতে সমাজে মাথা উঁচু করে সম্মান নিয়ে নিজের মতো বাঁচতে পারে তার দায়িত্ব আমার। আমি প্রতারক নই, বিশ্বাস করো, আমি প্রতারক নই মধুপর্ণা। আমি কারোর সঙ্গে প্রতারণা করতে পারি না। আমি মনে মনে তোমায় চাইবো আর সংসার করবো তোমার দিদির সঙ্গে, এটা জাস্ট হয় না, জাস্ট হয় না এটা। হ্যাঁ, আমি আমার ডিউটি করব। আমি থানায় যাব এবং বড়বাবুর সাথে আমি কথা বলব। এটার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। এই কোল্ড ড্রিঙ্কস পেলাম, খাবেন নাকি? বললাম তো আমি খাবো না। চলো 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 পাল্টাই।